আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের বিএড কোর্সের সক্রিয় শিখন শেখানো দক্ষতা ও কৌশল এই মডিউলের একটি গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের বিষয় হচ্ছে পাঠ পরিকল্পনা। চলুন প্রথমে আমরা একটি ছবি দেখি। ছবিটি একটু ঝাপসা হলেও আমরা বুঝে নিচ্ছি যে আসলে এটি কিসের ছবি। আপনারা হয়তোবা ভাবছেন যে এটি একটি হাতের লিখা এবং হচ্ছে দেখতে অনেকটা ডক্টরের প্রেসক্রিপশনের মতো। যদি আপনার কাছে ডক্টরের প্রেসক্রিপশনের মতো মনে হয়ে থাকে তাহলে এটা আসলেই ডক্টরের প্রেসক্রিপশন। এবং ডক্টরের প্রেসক্রিপশনে এখানে যে ওষুধ লেখা থাকে, তারপরে হচ্ছে এখানে হ্যাঁ, আ আপনার ডোজের পরিমাণ লেখা থাকে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি লেখা থাকে। তারপরে হচ্ছে কি ওষুধ খেতে হবে, সিরাপ নাকি ট্যাবলেট নাকি ক্যাপসুল এগুলো লেখা থাকে। তারপরে রোগীর বিবরণ লেখা থাকে। মোটামুটি ডক্টরের প্রেসক্রিপশন গুলো একটু কম্প্রিহেন্সিভ হয়ে থাকে। এক্ষেত্রে বিস্তারিত ইনস্ট্রাকশন দেয়া থাকে এবং একজন পেশেন্টকে অবশ্যই হুবহু A to Z ফলো করতে হয়। যদি আমরা রোগ সারাতে চাই বা যদি আমরা ভালো হতে চাই তাহলে একজন পেশেন্টকে একজন ডক্টরের প্রদত্ত প্রেসক্রিপশনের নির্দেশনাবলী A to Z ফলো না করলে কিন্তু ওই প্রত্যাশিত বা ডেজায়ার্ড আউটকাম বা ফলাফল আমরা পাই না। অনুরূপভাবে পাঠ পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। পাঠ পরিকল্পনা দিয়ে আমরা যেমন শিক্ষার্থীর মধ্যে আচরণিক এবং জ্ঞানগত পরিবর্তন সৃষ্টি করি, অনুরূপভাবে শিক্ষার্থীর মধ্যেও আমরা হচ্ছে প্রত্যাশিত ফলাফল আ প্রত্যাশিত ফলাফল নিয়ে আসার জন্য ডক্টরের প্রেসক্রিপশনের মতো শিক্ষার্থীদের মধ্যেও আমরা এই যে পাঠ পরিকল্পনা অনুসরণ করে থাকি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে পাঠ পরিকল্পনার গুরুত্ব এবং প্রেসক্রিপশনের গুরুত্ব দুটোই সমান। তো পাঠ পরিকল্পনার উপরে একটি প্রশ্ন থাকে। যেকোনো বিএড কোর্সের অধিকাংশ সাবজেক্টে বিশেষ করে নৈর্বাচনিক বিষয়াবলিতে পাঠ পরিকল্পনার উপরে একটি করে প্রশ্ন থাকে। যেমন ধরুন লিখা থাকে যে বিষয় উল্লেখপূর্বক যেকোনো শ্রেণীর উপযোগী করে ৫০ মিনিটের পাঠ পরিকল্পনা প্রণয়ন করুন। হুম? তারপরে চূড়ান্ত ভাইবা পরীক্ষা পাঠ পরিকল্পনা খতিয়ে দেখা হয়। এছাড়াও ৫০ থেকে ১০০ টি পাঠ পরিকল্পনা তৈরি করে জমা নেয়া হয়। আপনি বিএড কোর্স করেন আর বিএমএড কোর্স করেন, আপনাকে এটি করতে হবে। সুতরাং পাঠ পরিকল্পনা তৈরি করা আপনাকে শিখতেই হবে, যদি আপনি শিক্ষক প্রশিক্ষণ নিতে চান। তাহলে একজন ডক্টরকে যেমন প্রেসক্রিপশন লিখতেই হয়, অনুরূপভাবে একজন শিক্ষককেও পাঠ পরিকল্পনা তৈরি করতেই হয়। এটা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। পাঠ পরিকল্পনা অ্যাকচুয়ালি কোথায় লিখতে হয়? ভালো কাগজে আমরা লিখি। টুকরো কাগজে বা ছেঁড়া কাগজে না লিখাই উচিত, কারণ এটা হারিয়ে যায়। পরিকল্পনা আমরা চেষ্টা করব একবার পরিকল্পনা করলে সেটা যেন একটু স্থায়ী হয়। কমপক্ষে যেন অনেকদিন আমরা সেটাকে সংরক্ষণ করতে পারি এবং একই বিষয়ে যদি অন্য কোনো শিক্ষক পড়ে থাকেন তাহলে আমরা তার সাথেও সেটা শেয়ার করতে পারি। এজন্য A4 সাইজে করলে ভালো হয়। প্রশ্ন হতে পারে যে এটা কি ভার্টিক্যাল ওরিয়েন্টেশন এ হবে নাকি হরাইজন্টাল ওরিয়েন্টেশন এ আমরা পেপারটাকে সাজাবো? উত্তর হচ্ছে ভার্টিক্যাল হলেই ভালো হয়। ভার্টিক্যাল মানে কি? ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা এভাবে। তবে কোনো প্রতিষ্ঠানে যদি হরাইজন্টাল করে থাকে, অর্থাৎ যদি এরকম করে থাকে তাতে কোনো সমস্যা নেই। ঘুরে ফিরে একই রকম হয়। হরাইজন্টাল করলে একটু ছক কাটা সহজ হয়। হ্যাঁ? ছক কাটা সহজ হয় হরাইজন্টাল করলে এবং এখানে ডিটেইলস লেখা যায়। অন্যদিকে যদি ভার্টিক্যাল করা হয় তাহলে হয়তোবা এখানে চিকন কলাম হয়, সেখানে লিখতে একটু অসুবিধা হয়। যাই হোক, আপনি এভাবে লিখেন অথবা এভাবে লিখেন, বিষয়টি একই থাকবে যে পাঠ পরিকল্পনার নিয়ম অনুযায়ী আপনি লিখছেন এবং পাঠ পরিকল্পনার ডেফিনিশন আমরা যদি দেখি তাহলে দেখব যে পাঠ পরিকল্পনায় কি থাকে। একটি পাঠে শিক্ষক কি শেখাবেন, কত সময়ের মধ্যে শেখাবেন, কতটুকু শেখাবেন, কেন বা কি উদ্দেশ্যে শেখাবেন, কিসের সাহায্যে শেখাবেন, কি পদ্ধতি কৌশল প্রয়োগ করবেন, শ্রেণীতে তার করণীয় কি হবে, শিক্ষার্থীরা কিভাবে পাঠে অংশগ্রহণ করবে, তারা কিভাবে সাড়া প্রদান করবে, শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে ইত্যাদি যাবতীয় বিষয় পরিকল্পনার মধ্যে উল্লেখ করা থাকে। তাহলে দেখুন, কোনো কিছু কিন্তু বাদ নেই এবং একজন শিক্ষক যদি এত কিছু বিবেচনা করে ক্লাসে পাঠদান করতে যান তাহলে তার কিন্তু অবশ্যই প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতি যখন লিখিত হয় এটাই হচ্ছে পাঠ পরিকল্পনা। এই পাঠ পরিকল্পনার সংজ্ঞাটি বা ডেফিনিশন আপনারা মুখস্থ করতে পারেন। এটি কিন্তু যেকোনো এক্সামে আসে এবং সেটা ২ মার্কস হোক বা ৪ মার্কস হোক, এটা কিন্তু যেকোনো এক্সামে আসতে পারে, হ্যাঁ? তাহলে এটা আপনি গুরুত্ব সহকারে দেখবেন পাঠ পরিকল্পনা কি? আচ্ছা। চলুন আমরা নেক্সটে যাই। পাঠ পরিকল্পনা কি, কেন, কিভাবে? পাঠ পরিকল্পনায় হচ্ছে ৫০ মিনিটের একটি ক্লাসের ধাপ বা সোপানগুলো বিভিন্ন রো বা সারি তৈরি করতে হয়। আচ্ছা, পাঠ পরিকল্পনায় যে বিভিন্ন ধাপ থাকে, এখানে আমরা একটা শব্দ জানলাম সেটা হলো সোপান। সোপান বা ধাপ একই জিনিস, হ্যাঁ? আচ্ছা। এবং এখানে রো তৈরি করতে হয় বা সারি তৈরি করতে হয়। আচ্ছা।
শিক্ষণফল স্মার্ট হতে হবে। এটি হচ্ছে পাঠ পরিকল্পনায় শিক্ষণফল একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা পাঠ পরিকল্পনা হচ্ছে যখন লিখব তখন সঙ্গত কারণে প্রশ্ন আসে যে পাঠ পরিকল্পনায় শিক্ষণফল অর্জন করতে হয়। শিক্ষণফল কি? সেই বিষয়ে আমি এখন বলছি না। এটি আগের ভিডিওতে আমাদের আগের ক্লাসে বলা হয়েছে। পাঠ পরিকল্পনা স্মার্ট হতে হবে। S তে স্পেসিফিক, M তে মেজারেবল, A ফর অ্যাচিভেবল, R ফর রিয়ালিস্টিক, T ফর টাইম বাউন্ড। অর্থাৎ পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যটা স্মার্ট হতে হবে। শিক্ষণফল স্মার্ট হতে হবে। যদি স্মার্ট শিক্ষণফল নিয়ে একজন শিক্ষক পাঠ পরিকল্পনা তৈরি করেন এবং সেই অনুযায়ী ক্লাস পরিচালনা করেন তাহলে অ্যা ভালো আউটকাম পাওয়া যাবে এবং শিক্ষার্থীরাও বেশ ভালো মনোযোগের সাথে, আগ্রহের সাথে ক্লাসটি সম্পাদন করবে। শিক্ষণফল নিয়ম কি? শিক্ষণফল লেখার নিয়ম হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতরমূলক দক্ষতা এবং আমরা যারা আগের ভিডিওগুলো দেখেছি বা আগের ক্লাসগুলো করেছি, আমরা জানি যে জ্ঞানমূলক হচ্ছে নিচে থাকে। অর্থাৎ একটি পিরামিড, ব্লুমস ট্যাক্সোনমির পিরামিডটা সম্পর্কে আমরা আগে জেনেছি। প্রয়োজনে আপনি সেই ক্লাসটি দেখে নিতে পারেন। ব্লুমস ট্যাক্সোনমির এটা হচ্ছে জ্ঞানমূলক হচ্ছে এইখানে, অনুধাবনমূলক হচ্ছে এইটা, প্রয়োগমূলক হচ্ছে এইটা, আর উচ্চতর দক্ষতা হচ্ছে এইটা প্লাস এইটা। হ্যাঁ? আচ্ছা এখন এইখানকার যে অ্যাকশন ভার্ব গুলো আছে, যে ক্রিয়াপদগুলো আছে, হ্যাঁ? সেই ক্রিয়াপদগুলো আপনারা আগের ক্লাসগুলো থেকে দেখে নিবেন যে সেই ক্রিয়াপদ বা ভার্ব গুলো দিয়েই অ্যাকচুয়ালি শিক্ষণফল লিখতে হয়। আচ্ছা। উদাহরণ হচ্ছে ক্রিয়াপদ যেমন কাকে বলে? যেমন কোন একটি ধরেন পাঠ পরিকল্পনা কাকে বলে সেটা শিক্ষার্থীরা বলতে পারবে। পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে পারবে। পাঠ পরিকল্পনা লিখতে পারবে বা সোপানের নামগুলো লিখতে পারবে। এই যে পাঠ পরিকল্পনা এই হলো ক্রিয়াপদ আরকি ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই ক্রিয়াপদ থাকবে। তাহলে কিছু জিনিস আমরা পরিহার করব। পাঠ পরিকল্পনায় কিছু ক্রিয়াপদ পরিহার করব। সেটা হলো জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে এগুলো আমরা পরিহার করব। এই অ্যাকশন ভার্ব গুলো এগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়। অ্যাকশন ভার্ব গুলো মূলত পাঠ পরিকল্পনায় শিখন ফলের মধ্যে থাকতে হয়। পাঠ পরিকল্পনার যে ছক চলুন আমরা সেটা দেখে নিচ্ছি। হ্যাঁ? যেহেতু আমার আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের ল্যাবরেটরি স্কুলের নাম হচ্ছে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এজন্য বিদ্যালয়ের নাম আমরা এটা লিখতে পারি। আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি আপনি অন্য কোনো শিক্ষক প্রশিক্ষণ কলেজের বা অন্য কোনো বিএড কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি ওই কলেজের সংশ্লিষ্ট ল্যাবরেটরি স্কুলের নাম লিখবেন। উদাহরণস্বরূপ আমাদের আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের বিদ্যালয়ের নাম হচ্ছে আইইএস স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সুতরাং আমরা এটা লিখব বা লিখতে বলি। আচ্ছা, পরিচিতি। উপরের অংশে থাকে পরিচিতি, শিক্ষকের নাম, শিক্ষাবর্ষ, কলেজ রোল, শিক্ষার্থীর সংখ্যা, বয়স, শিক্ষার্থীর গড় বয়স। এটা হচ্ছে যে স্কুলে আপনি যে ক্লাসে যে স্কুলে পড়াচ্ছেন ওইটা। আর এটা হচ্ছে আপনার নাম, আপনার শিক্ষাবর্ষ, আপনার বিএড কলেজ রোল। আচ্ছা, এই শ্রেণী হচ্ছে ওই বিএড এর সরি এটা হচ্ছে আপনি যেই মাধ্যমিক স্তরে যেখানে আপনি পাঠদান করছেন ওটার শ্রেণী, মাধ্যমিক স্তরের বিষয় এবং আজকের পাঠের বিষয়। তারিখটা লিখবেন এখানে। শিক্ষণফল দেখেন, আপনি যেই পাঠে পড়াচ্ছেন সেটার মধ্যে এমন কিছু জ্ঞানমূলক বিষয় থাকবেই। সেটা কি, কাকে বলে বলতে পারবে। হ্যাঁ? ধরেন আপনি যে বিষয়ে পড়াচ্ছেন ওটার কোনো কি টার্মস বা মৌলিক কোনো পরিভাষা থাকলে সেটা তারা সেটা বলতে কি বুঝায় তারা লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। তাহলে সহজ থেকে কঠিন, দেখুন সহজ থেকে কিন্তু কঠিন। হ্যাঁ? তার মানে কি? তার মানে ক্লাসের শুরুতে থাকবে সহজ শিক্ষণফল অর্জন করতে, করতে আস্তে, আস্তে কমপ্লেক্স শিক্ষণফল অর্জন করতে হবে। তাহলে শিক্ষণফলের ধারাবাহিকতা এইভাবে বজায় রাখবো আমরা এবং সহজ থেকে কঠিনের পাশাপাশি সংখ্যাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যা এখানে খুব বেশি না কিন্তু। দেখবেন যে ৩ টি বা ৪ টি শিক্ষণফল এখানে আছে। পাঠ পরিকল্পনার সোপান বলতে কি বোঝায়? আচ্ছা, একটি ক্লাসের ধাপকে সোপান বলা হয়। সময় বিভাজন বা টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ ৫০ মিনিটের একটি ক্লাসকে আমরা যখন সুনির্দিষ্ট ভাগে ভাগ করে নিব, তখন কোন ভাগে কত মিনিট বরাদ্দ করব, সেই ভাগগুলোকে হচ্ছে সোপান বলা হয়। আচ্ছা, হারবার্টস 5 স্টেপ বা হারবার্টের সোপান বলতে একটি ধারণা আছে এবং অনেক আগে যারা পাঠ পরিকল্পনা তৈরি করতেন তারা হারবার্টের সোপানের উপর ভিত্তি করে ৫ টি ধাপে পাঠ পরিকল্পনা তৈরি করতেন এবং সেটা হচ্ছে বেশ পুরাতন এবং একসময় বহুল প্রচলিত ছিল। বর্তমানে আধুনিক পদ্ধতিতে ৩০ সোপান প্রচলিত রয়েছে। সেগুলো হচ্ছে প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন। প্রস্তুতি, উপস্থাপন এবং মূল্যায়ন আমরা পরবর্তীতে দেখব। প্রস্তুতি কি? শিক্ষণফল নির্ধারণ এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা এটা হচ্ছে প্রস্তুতি। শিক্ষকের প্রস্তুতি না বরং শিক্ষার্থীদের প্রস্তুতি। হ্যাঁ? একটু পরিষ্কার করি আমরা সেটা হচ্ছে প্রস্তুতি বলতে শিক্ষার্থীদের প্রস্তুতি। শিক্ষার্থীদের প্রস্তুতিটা কি? তাদের মনোযোগ আকর্ষণ। আচ্ছা, উপস্থাপন মূল পাঠদান, আলোচনা ও শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। ইভ্যালুয়েশন বা মূল্যায়ন প্রশ্নোত্তর, কাজ, পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষণফল যাচাই হলো কিনা সেটা মূল্যায়ন করা।
অর্থাৎ আমরা আগে যে শিক্ষণফলগুলো দেখেছি সেগুলোকে মূল্যায়ন করাই হচ্ছে ইভ্যালুয়েশন। তাহলে প্রস্তুতি। তাহলে আমরা ১ম এ দেখলাম কি? ১ম এ দেখেছি পরিচিতি, তারপরে হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতির মধ্যে থাকে পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই কি, কেন, কিভাবে করতে হবে, কিভাবে আমরা উপকরণ বাছাই করব, কিভাবে পাঠ ঘোষণা করব, এর উপরে বিস্তারিত আমাদের আগে আলোচনা হয়েছে। সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিবেন। আচ্ছা, লক্ষ্য করুন যে এখানে হচ্ছে ১ টি কলাম, ২ টি কলাম, ৩ টি কলাম, ৪ টি কলাম এবং ৫ টি। তাহলে এখানে ৫ টি কলামের সমন্বয় এবং হচ্ছে প্রস্তুতি, এখানে কোন ঘরে কি লিখা আছে সেটা আপনারা পড়ে নিবেন। এরপরে হচ্ছে শিখন শেখানো কার্যক্রম। শিখন শেখানো কার্যক্রম। এটা হলো ২য় ধাপ। ১ম ধাপে প্রস্তুতি আর ২য় ধাপে হচ্ছে পাঠ উপস্থাপন। আচ্ছা। এখানে ২০ মিনিট সময় বরাদ্দ করা যেতে পারে। এই পাঠ উপস্থাপনের পাশাপাশি দলীয় কাজের মাধ্যমে হচ্ছে এই উপস্থাপিত পাঠকে আ আরো তাদের শিখন স্থায়ী করা, লার্নিং কে স্থায়ী করা জন্য শিক্ষক কিছু দলীয় কাজ দিবেন। আচ্ছা, এখানে শিক্ষকের কাজ। এই ধাপে শিক্ষক বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে পাঠ উপস্থাপন করবেন। লক্ষ্য করুন, এই ধাপে বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে শিক্ষক পাঠ উপস্থাপন করবেন। শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ উপকরণ। আগের স্লাইডেও কিন্তু এরকমই ছিল। শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ উপকরণ। আচ্ছা, এখানে দল গঠন করবেন এবং দলীয় কাজে বিভিন্ন রকম কলাকৌশল আছে, সেগুলো নিয়ে আপনারা শিখন যাচাই মডিউলের ক্লাস পেয়েছেন আব্দুর রশিদ চৌধুরী স্যারের, আবার আমার আগের ভিডিওগুলাতেও পাবেন আপনারা। পরের ধাপটা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নে দেখুন, ওই কলাম একই থাকবে, শুধু রো ভিন্ন হচ্ছে। মূল্যায়নটি একক মূল্যায়ন হবে। একক মূল্যায়ন এবং ছোট প্রশ্ন করতে হবে। শিখন ফলের আলোকে ছোট প্রশ্ন করতে হবে। যেগুলো শিক্ষার্থীরা একাই উত্তর দিতে পারবে। তাহলে দলীয় কাজ আর একক কাজের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, একক কাজে হালকা প্রশ্ন থাকবে, জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। আর দলীয় কাজে কাজটা একটু ভারী হবে, একটু উচ্চ স্তরের হবে। যেন শিক্ষার্থীদের অ্যা শিক্ষার্থীরা একে অন্যের উপর নির্ভরশীল থাকে এবং তারা দলগতভাবে কাজ করে আলোচনা করে আপনার জন্য একটি অ্যান্সার রেডি করতে তারা সক্ষম হয়। অর্থাৎ খুব সহজ না হলে তারা তাদের দলীয় কাজে প্রয়োজন হবে না, বা দলগতভাবে চিন্তাভাবনা করার বা পরামর্শ করার কোনো প্রয়োজন হবে না। তাদের সোশ্যালাইজেশন আরো হচ্ছে না যদি আপনি সিম্পল কাজ দেন। এজন্য একটু উচ্চমাত্রার কাজ দিতে হয়। কিন্তু উচ্চমাত্রার কাজ দিতে হলে আপনাকে ব্লুমস ট্যাক্সোনমির যেই প্রয়োগ এবং বিশ্লেষণ এবং সৃজন, অর্থাৎ অ্যাপ্লাইং, অ্যানালাইজিং এবং হচ্ছে ক্রিয়েশন লেভেলের শিখনফল দিয়ে আপনি তাদেরকে হচ্ছে প্রশ্ন দিবেন। যাই হোক, মূল্যায়ন হচ্ছে ৩য় ধাপ। আমরা দেখলাম মূল্যায়ন হচ্ছে ৩য় ধাপ। চলুন এরপরে বাড়ির কাজ। মূল্যায়ন অংশের মধ্যে বাড়ির কাজ মুখে বলে বোর্ডে লিখে দিতে হবে। শিক্ষার্থীরা বাড়ির কাজ খাতায় লিখে নিবে। এরপরে লাস্ট কি, বোর্ড পরিষ্কার করে উপকরণ গুছিয়ে ধন্যবাদ দিয়ে ক্লাস ত্যাগ করা। শিক্ষার্থীরা উঠে সালাম দিয়ে সালাম দিবে। আচ্ছা, সমাপ্তি ঘোষণা। তাহলে আমরা দেখলাম যে মূল্যায়নের মধ্যে বাড়ির কাজ থাকে এবং হচ্ছে বোর্ড মুছে পরিষ্কার করে ক্লাস থেকে বিদায় নিয়ে যাওয়া। তাহলে আশা করি আপনারা ৩ টি সোপান সম্পর্কে জানতে পেরেছেন। ৩ টি সোপানের মাধ্যমে আমরা পাঠ পরিকল্পনা লিখতে পারি। আপনারা কলাম এবং হচ্ছে রো গুলো আছে সেগুলো আপনারা দেখবেন, এবং হচ্ছে Google Drive-এর মাধ্যমে আপনাদেরকে যেই লেসন প্ল্যানগুলো দেওয়া হয়েছে, সেই লেসন প্ল্যানগুলো আপনারা ডাউনলোড করে আপনার নির্বাচনিক বিষয় অনুযায়ী আপনারা নির্বাচনী বিষয় অনুযায়ী আপনারা হচ্ছে লেসন প্ল্যান তৈরি করবেন এবং অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা খুব দ্রুত জমা দিবেন। তাহলে Google Drive থেকে আপনার লেসন প্ল্যান ডাউনলোড করুন। আপনার নির্বাচনী বিষয় যদি ম্যাথের হয়ে থাকেন তাহলে আপনি ম্যাথের করবেন। যদি আপনি সমাজবিজ্ঞানের হয়ে থাকেন তাহলে সমাজবিজ্ঞানের লেসন প্ল্যান আপনারা নিবেন। তো বিষয়টি খুবই সহজ। খুব সহজেই আপনি লেসন প্ল্যান তৈরি করতে পারেন। তো লেসন প্ল্যানের সবচাইতে কঠিন যে দিকটা সেটা হচ্ছে শিক্ষণফলকে স্মার্ট করা এবং শিক্ষণফলকে ব্লুমস ট্যাক্সোনমির আলোকে অ্যা ব্যা তৈরি করা। সেই অনুযায়ী শেখানো কলাকৌশলগুলো আপনাকে প্রয়োগ করতে হবে, উপকরণ তৈরি করতে হবে। আমার মতে এই ৩ টি জিনিস যদি কোনো শিক্ষক রপ্ত করতে পারেন, তাহলে তার জন্য ইফেক্টিভ লেসন প্ল্যান তৈরি করা খুবই সহজ এবং একটা আকর্ষণীয় ক্লাস পরিচালনা করা তার জন্য অনেক সহজ। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।